আদ্রর মায়ের সাথে মিথি দেখা করার পর আদ্রর মা মিথির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজ থেকেই আদ্র এবং মিথির বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ তুলল। মিথির দিকে চেয়ে নিজে থেকেই বলল, মিথি, আমি তোর জীবনটা শেষ করলাম, তাই না রে মা? একটা ভুল দিয়ে তোর জীবনটা পুরো তছনছ করে দিলাম। অথচ আমি চাইনি, সত্যি বলছি মিথি, আমি চাইনি তোর জীবনটা শেষ হয়ে যাক এভাবে। এইটুকু বলেই থামলেন উনি। মিথির দিকে নিষ্পলক চেয়ে পর মুহূর্তেই ছোট্ট শ্বাস ফেলে জানালেন, মিথি, একটা সময় আমি তোকে এই সংসারে থাকার জন্য অনুরোধ করেছিলাম। একটা সময় আমি তো তোকে বলেছিলাম মানিয়ে নে, সংসারে থেকে যা। কিন্তু আজ আমিই বলছি, তোর এই সংসার থেকে মুক্ত হয়ে নিজের জন্য কিছু করা উচিত আম্মু। নিজের জীবন গুছিয়ে নেওয়া উচিত। যে ভুলটা আমি নিজেই করেছিলাম, সেই ভুলটা আমি নিজেই ভেঙে ফেলতে চাই মিথি। তোর আর আদ্রর সম্পর্কটা এখানেই শেষ হোক। মিথি শুনল। ফুপির গলায় কথাগুলো শুনে সে অস্পষ্ট স্বরে বলল, সম্পর্কটা শেষই ফুপি। কাগজপত্রে শেষ হলে আমি অমত করব না অবশ্যই, কারণ আমি নিজেও চাই তোমার ছেলের সাথে আমার একটুও সম্পর্ক না থাকুক। মিথির সাথে এই বিষয়ে আদ্রর মায়ের কথা এতটুকুই ছিল। ঠিক এর পরের মুহূর্তেই আদ্রর মা আদ্রকে ডেকে আনলো নিজের ঘরে। মিথির মুখোমুখি নিজের দম্ভ নিয়ে বসলো আদ্র, যেন সে না পারতেই বসেছে এমন। অপরদিকে মিথি এক নজরও তাকালো না আদ্রর দিকে। আদ্রর মা ছেলেকে ডেকে এনে ছেলের সামনেই সরাসরি প্রথমে বলল, আদ্র, তুমি চেয়েছিলে না মিথিকে বিয়ে না করতে? তুমি চেয়েছিলে মিথিকে ছেড়ে দিয়ে মোহকে বিয়ে করতে, তাই না? আমি অবশেষে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ডিভোর্সের। তুমিও ভালো থাকো, মিথিও মুক্তি পাক। তুমি কি সম্মত? আদ্রর ভাবভঙ্গি পাল্টালো না, যেন মিথির দিকে মুহূর্তেই ভুরু কুঁচকে তাকালো সে। মিথি এই প্রস্তাবটা রেখেছে। ও যেন রাগ হলো। মিথিকে দেখলেই ওর রাগ হয়। সে প্রথমবার মিথিকে দেখে যেমন রাগ জন্মেছিল, এই রাগের ভাবভঙ্গিটা আর বদলায়নি, বরং সময়ের সাথে সাথে আরো বেড়েছে। আদ্র প্রথমেই প্রশ্ন ছুড়ল, তোমার ওই মিথি বলেছে কথাটা? ও কি ভেবেছে আমি ওর সাথে সংসার করতে মরিয়া হয়ে বসে আছি নাকি? ওকে ডিভোর্স দেওয়ার প্রস্তাবটা আমিই প্রথমে ছুঁড়েছি বহু আগে। শুধু এতদিন সুযোগ হচ্ছিল না, নয়তো কত আগেই ওকে তালাক দিয়ে দিতাম। আদ্র বোধহয় নিজের সংকট মেনে নিতে চাইল না। কোনো মেয়ে আদ্রর মতো সুদর্শন পুরুষকে ছেড়ে দিতে চাইছে, এটা তো আদ্রর জন্য লজ্জাজনক। বরং নিজে থেকেই ভাব দেখিয়ে ছেড়ে দেওয়ার যুক্তিটা আদ্রর কাছে বিজয়ী হওয়ার সমান মনে হলো। নিজের ভাব ধরে রাখতে হবে না? আদ্রর মা ছেলের দিকে চেয়েই শুধালেন, আদ্র সবসময় উল্টো বুঝবে না। ও বলেনি এইসব, আমিই বলেছি। আমি ওকে ডেকেছি এই কারণেই। কেন? তুমি কি চাও মিথিকে তোমার জীবনে রাখতে? তোমার ভাষ্যমতে ও তো চরিত্রহীন। জেনে শুনে তুমি চরিত্রহীন মেয়েকে সঙ্গে রাখবে না নিশ্চয়। তো ডিভোর্স দিতে বললে তো তোমার খুশি হওয়ার কথা। আদ্রর গায়ে লাগলো কথাটা, বলে উঠল, ও ডিভোর্স দেওয়ার কে আম্মু? আমি নিজেই ডিভোর্স দিব। আর ওকে সংসারে রাখবো কখন বলেছি আমি আম্মু? আমি ওর সাথে সংসার করব বলেছি? বলেছি কখনো তোমায়? তোমার কথার জন্য ওকে আনতে গিয়েছিলাম আমি, নয়তো যেতামই না। আদ্রর মা ছোট্ট শ্বাস ফেললেন, বললেন, সত্যি বলছো? আমি ভেবেছি তুমি রাজি হবে না। মিথি তাকালো এবারে। আদ্রর এইসব সে বরাবরই দেখে এসেছে, নতুন নয়। বরাবরই এই উগ্র আচরণে অভ্যস্ত। আদ্র এবারও নিজের জায়গা আর ভাব ঠিক রাখতে তাচ্ছিল্য করে বলল, ও আমার লাইফে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে আমি রাজি হব না আম্মু। সম্ভব হলে আমি ওকে এক্ষুনি ডিভোর্স দিয়ে দিব আম্মু। প্রয়োজন হলে মুখেই তালাক দিব ওকে এক্ষুনি। আদ্রর মা অস্পষ্ট স্বরেই বলল, হুম, তুমি বারবার এভাবেই জিজ্ঞেস করছো কেন? যেহেতু মুহুকে এত করে চেয়ে ও ছেড়ে আসতে 2 সেকেন্ডও লাগেনি, সেখানে তোমার এই নিধিকে ছাড়তে আমার সময় লাগবে? ঠিক এর পরের মুহূর্ততেই
আদ্রর কোনো কিছু না ভেবে, পরিস্থিতির বিচার না করেই নিজের ওষ্ঠদ্বয় দ্বারা তালাক শব্দটা উচ্চারণ করলো। ৩ বার এই শব্দটা উচ্চারণ করেই মিথির দিকে এমন ভাবে চাইলো যেন সে জিতে গেছে। মিথির দিকে প্রত্যাখ্যান পাওয়ার আগেই সে প্রত্যাখ্যান ছুড়ে দিতে পেরেছে, এই দম্ভে তার বোধহয় পৈশাচিক আনন্দ হলো। অথচ বোকা আদ্র এটাই জানে না যে মিথি কবেই তার দিকে প্রত্যাখ্যান ছুড়ে দিয়েছে, কবেই আদ্রকে সে মুছে দিয়েছে জীবন থেকে। মিথি হাসল মৃদু। আদ্র যে জায়গায় দাঁড়িয়ে ভাবছে মিথি হেরে গেছে, অথচ আদ্র জানেই না মিথি জিতে গেছে। ওর মতো কাপুরুষের হাত থেকে মুক্তি পাওয়া কি জেতার সমান নয়? মিথি হাসল। আদ্রর দিকে চেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনার তালাক আমি গ্রহণ করলাম আদ্র। আদ্র যেন চেয়েছিল এই ভঙ্গুর মিথিকে দেখতে, এমন মিথি যার মুখে তালাক শব্দটা শোনার অন্ধকারে নামবে, অথচ নামলো না তো। মিথিকে আত্মবিশ্বাসী এক নারী দেখালো। আদ্র তাকিয়ে আছে শুধু, বলল, তোর হাত এতটা ভাবের ওপর আমার তালাক বলাটা যথেষ্ট মিথি। তোর বোঝা উচিত যে তোর দাম দেখানো কতটা অযৌক্তিক। তোকে আমি 2 পয়সারও মূল্য দেই না, বুঝেছিস? এবং সমাজেও তোর মূল্য থাকবে না, কারণ এই দেশের সমাজ ডিভোর্সি নারীদের কখনো মূল্য দেয় না। মিঠি আদ্রদের বাসা থেকে রওনা হলো বিকালে। ফোন করে 3 বার ফিজার থেকে খোঁজ নিয়েছে তার মেয়ের, তার প্রাণের। অবশ্য আসার সময় তার ফুপিও জিজ্ঞেস করেছিল। মিথি এ- এ বিষয়ে এড়িয়ে গিয়েছিল, জবাব দেয়নি। কারণ যে পরিবারের সে নিজেই জড়িত নয়, সেই পরিবারের নিজের সন্তানের অস্তিত্ব প্রকাশ না করাই কি ভালো নয়? মিথি ফেরার পথে লোকাল বাসে উঠল। জায়গা হলো না, যার দরুন দাঁড়িয়েই যেতে হলো তাকে। মাঝ রাস্তায় বসে আরো কয়েকজন ওঠাতেই বাসে ভিড় একটু বেশি হলো। মিথির পেছনে কোনো এক পুরুষের গা ঘেঁষে দাঁড়ানো দেখে মিথি মুহূর্তেই 2 পা পিছিয়ে দাঁড়ালো। ভুরু কুঁচকে তাকিয়ে ফের আবারও ভদ্রলোকের গা ঘেঁষে দাঁড়ানো দেখে বিরক্ত হলো। ভদ্রলোকের উদ্দেশ্যে ভালো মনে হলো না। আর মুহূর্তে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা ভাই? দূরত্ব বজায় রেখে দাঁড়াতে পারছেন না? ওইদিকে তো জায়গা আছে। লোকটা মুহূর্তেই সরে দাঁড়ালো, মুখভঙ্গি চুপসে এলো যেন। মিথি এবার ভালোভাবে দাঁড়িয়ে সামনে তাকাতেই বাস থামলো। হুট করেই দেখা গেল আইমান আর হিমেলকে উঠতে। দুজনেই সামনের দিকে দাঁড়িয়েছে এবং দুজনের দৃষ্টি আচমকা তার দিকে ফিরল। হুট করে দৃষ্টি মিলতেই মিথি নজর সরালো দ্রুত। হিমেল ছোট শ্বাস ফেললো, মনে মনে বলল, যদি আমার হতি তুই, যদি আমার অধিকার থাকতো তোর ওপর, কোনোভাবেই এতটা কষ্ট পোহাতে দিতাম না মিথি ফুল। আগলে রাখতাম সর্বক্ষণ। এই লোকাল বাসের ভিড়েও তোকে আগলে নিতাম। অতঃপর মিথির নির্দিষ্ট গন্তব্যে গাড়ি পৌঁছাতেই অল্প কয়েক যাত্রী নেমে গেল, আইমানও নেমে গেল। অতঃপর মিথি নামার পরেই হিমেল নামলো। নামার পরপরই পেছন থেকে শুধালো, এভাবে লোকাল বাসের ভিড়ের মধ্যে না উঠলেই তো হয়, পরের বাসের জন্য অপেক্ষা করা যেত না? মিথি ফিরল, কথাটা তাকেই বলেছে বুঝে উঠে বলল, বাসায় মেয়ে রেখে গিয়ে অন্য বাসের জন্য অপেক্ষা করার মতো সময় আমার হাতে ছিল না হিমেল ভাই। হিমেল বুকটা টান টান করে দাঁড়ালো, মিথির মুখের দিকে চাইলো এবার। ঘামে ভেজা মায়া মায়া মুখটা সত্যি বুকের কোথাও কেমন যেন অনুভূতির যোগান দিল, যেন কত ক্লান্ত মিথিটা। হিমেল চেয়েই নজর সরালো, শুধালো, বাচ্চা রেখে বের হতে হবে কেন তোকে? মিথি স্পষ্ট গলাতেই শুধালো, প্রয়োজন ছিল বলেই তো বের হলাম হিমেল ভাই, নয়তো বের হতাম না নিশ্চয়। আইমান হিমেলকে টেনে আনলো। ওর কথা বলার ধরন দেখে মিথির কষ্ট পাবে এই ভেবে বলল, বাদ দাও তো মিথি, ওর কথা আর কি, বাসায় তো যাবে তাই না? রিক্সা নিয়ে দেই? মিথি হাসলো, হেসে বলল, লাগবে না ভাইয়া, নিয়ে নিব। তারপর মিঠি ওখানে দাঁড়ালো, পাশাপাশি আইমানও দাঁড়ালো রিক্সায় উঠিয়ে দিবে বলে। হিমেল কিছুটা এগিয়ে গেল হেঁটে। একটা খালি রিক্সা আসতে দেখে ইশারায় করলে ডেকে উঠা বলল, মামা, ওই যে পেছনে
দাঁড়িয়ে আছে, মেয়েটারে নিয়ে যান। অতঃপর রিক্সা এগোলো। মিথি ডাকার আগেই গিয়ে থামলো। আইমানও বলল, মামা যাবেন? লোকটা হ্যাঁ উত্তর দিতেই ফের বলল, উঠে পড়ো, দেরি হবে তো না হয়। মিঠি উঠতে নিয়ে বলল, আচ্ছা। অতঃপর বাসায় পৌঁছালো মিথি। তারপর বাসায় পৌঁছে প্রথমেই ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিল সে। প্রায় 2.5 ঘন্টা মেয়েকে ছাড়া থেকেছে। এতটা সময় মেয়েকে ছাড়া থাকতে তার মেয়ের প্রতি আহ্লাদ জন্মায়। মুখ এগিয়ে চুমু দিল ও মেয়ের কপালে গালে। তারপর একটু খেয়াল করতেই দেখা গেল মেয়ের কাঁথাটা ভিজে আছে। হয়তো ফিজা আপু আর খেয়াল করেনি। মিথি ছোট্ট শ্বাস ফেলে কাঁথাটা পাল্টালো। মেয়েকে কোলে নিয়ে সময় নিয়ে খাওয়ালো। অতঃপর উঠে ফিজাকে জিজ্ঞেস করলো, ও জ্বালিয়েছে তাই না আপু? ফিজা তাকালো, বলল, আরে না, ও তো ঘুমিয়েই ছিল। মাঝে শুধু 2বার একটু ফ্যাঁ করেছিল। দিনের বেলা তো একদম লক্ষ্মী বাচ্চাও, শুধু রাত হলেই কান্না করে। মিথি হাসলো। অতঃপর পা বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে মেয়ের ময়লা করা কাঁথা কাপড় সব ডিটারজেন্ট দিয়ে ভেজালো। একটু পর সব ধুতে হবে। এখন রোদ নেই, শুকোতে দিতে হবে ব্যালকনিতে। যদিও কাল রোদেই দিবে। মিথি ওইসব ভিজিয়ে মিনিট কয়েক বসে থেকে আবার রান্না করতে যেতে হলো। কারণ ফিজা ভালো রান্না করতে পারে না। এখন হিয়াও নেই, রিধিও চলে যাবে এখন বাসাতেই গিয়েছে, যার কারণে রান্নার দায়িত্বটা মিথির ওপরেই বেশিরভাগ সময়ই থাকে। মিথি রান্না করলো, তারপর মেয়ের কাঁথা কাপড় ধুতে গেল, তারপর ওইসব আবার ব্যালকনিতে শুকোতে দিল। এর ঠিক 2 দিন পরই মিথিকে ডিভোর্সের একটা লিখিত নোটিশ পাঠানো হলো আদ্রর হয়ে। মৌখিক তালাকের পর বিবাহ বিচ্ছেদের লিখিত নোটিশ, যেটা পাঠানো 3 মাসের মধ্যে সমঝোতা না হলে বিবাহ বিচ্ছেদ বা তালাক কার্যকর হবে। মিথি পেল নোটিশটা সকালেই। অতঃপর ড্রয়ারের কোণে রেখে দিল। আর ঠিক বিকালের সময় আদ্রর মা কল দিল, জিজ্ঞেস করলো, তোর কাছে একটা নোটিশ গিয়েছে আম্মু? মিথি হ্যাঁ জানালো। মিনিট কয়েক হওয়ার পরই যখন কথা শেষের পথে, ঠিক তখনই একটা মেয়ে কেঁদে উঠল আওয়াজ তুলে। মিথি তৎক্ষণাৎই বলল, ফুপি এখন রাখি, আমি পরে কথা বলবো। আদ্রর মা কান্নার আওয়াজ শুনলো ওপাশ থেকেই। মিথি রেখে দিতে চাইলেও উনি দ্রুতই শুধালো, কে কাঁদলো মিথি? বাচ্চার কান্না? কে কাঁদলো? এই মিথি। মিথি উত্তর দিতে পারল না, ফোনটা রেখে দিল। আর অপর পাশে আদ্রর মা ফ্যালফ্যাল করে চেয়ে শুধালো। আদ্র সেই দিন সে কথাটাকে বললেও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুই এই কাজটা করিসনি মিথি। নিশ্চয়ই আছে সে। মিথি, মেয়ের 1.5 মাস বয়স এখন, টিকা দিতে হবে। মা হিসাবে একদম অনভিজ্ঞ মিথি আজ প্রথমবারের মতো মেয়েকে টিকা দেওয়াতে নিয়ে যাবে। রিধি তো চলেই গেছে, ভেবেছিল ফিজা থাকবে, কিন্তু ফিজারও ক্লাস আছে বলল একটু আগে। মিথি ঠিকানা জানে, একা যেতে পারবে অবশ্যই, কিন্তু একটু নড়বড়ে লাগছেন কারণ মেয়েকে নিয়ে প্রথমবার যাবে। তার উপরে সুই ফোটানো, সাথে সাথেই কান্না জুড়ে দিবে। আর তার মেয়েটা, তবুও মেয়েকে নিয়ে একাই বের হলো ও। ভালো করে তোয়ালে জড়িয়ে কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখা হলো বাসার সেই আন্টির সাথে। মেয়েকে দেখেই প্রথমে শুধালেন উনি, মেয়ে তো তোমার মতোই হয়েছে, কিন্তু গায়ের রংটা তো তোমার নয়, ওর বাবার মতো নাকি গায়ের রং? মিথি উত্তর কি দিবে বুঝলো না, তবে ইতস্থ করে জানালো, হ্যাঁ। অতঃপর নামলো, রিকশার জন্য দাঁড়ালো। হিমেল ঠিক একটু দূরত্বেই দাঁড়ানো আছে। খুব তাড়া ছিল, একটা জায়গায় যেতে হবে খুব দরকারে। রিকশা পাওয়া মাত্রই উঠে বসতে দেখতেই পেল মিথিকে। একা ওভাবে বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হিমেল ভুরু কুঁচকালো। রিকশাওয়ালা মামাকে দ্রুতই বলল, দাঁড়ান মামা। অতঃপর ফের মিথির সামনে গিয়ে দাঁড়াতেই বলল, ওখানে রিকশা থামতেই হিমেল জিজ্ঞেস করলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোথাও যাবি? মিথি শুধু উত্তর করলো, হ্যাঁ যাব। একা একা ওকে নিয়ে কোথায় যাবি? একা কোথায়, ও আছে তো। হিমেল কপাল কুঁচকে তাকালো, বলল, ও আছে সেটা তো আমিও দেখছি না। নাকি আমার চোখ অন্ধ মিথি?
মিথি এবার ছোট্ট শ্বাস ফেললো, বলল, ওকে টিকা দিতে হবে তাই? হিমেল ভুরু কুঁচকে তাকালো। এই মেয়েকে দেখলে রাগও হয়। ছোট্ট বাচ্চা নিয়ে ও একা একা চলে যাচ্ছে। বলল, তো একা কেন যেতে হবে? কাউকে নিয়ে যাওয়া যেত না? সবাই আমার জন্য ফ্রি বসে থাকবে না হিমেল ভাই? তাছাড়া তাদের সাথে এ যাবৎ অনেক সাহায্য পেয়েছি আমি। হিমেল এবারে আর কোনো কথা বলল না, গম্ভীর স্বরে বলল, ওকে আমার কোলে দে। মিথি তাকালো কেমন করে। হিমেল বলল, নিয়ে চলে যাব না আমি ওকে? এমন ভাবে তাকাচ্ছিস যেন কোলে নিয়ে চলে যাব, নাকি কোলে নেওয়াও যাবে না? মিথি ফ্যাল করে তাকালো। পর মুহূর্তেই হিমেলের হাতে এগিয়ে দিল। হিমেল একদম অভিজ্ঞের ন্যায় কোলে নিয়ে বসলো। অতঃপর বাচ্চা মেয়েটার গালে মুখশ্রীর দিকে তাকিয়ে আচমকা হেসে ফেলল। মনে মনে বলল, মিথি ফুল। এমন একটা বাচ্চা মিথি ফুলের স্বপ্ন বোধহয় আমিও বুনেছিলাম। এই ছোট্ট মিথি ফুলটাও কি তোর মতো বোকা হবে রে? অতঃপর মনে মনে একটুকু বলেই নিজের দিকে চেপে বসে পাশে জায়গাটা খালি করে মিথিকে শুধালো, উঠে পড় মিথি। মিথি দ্রুতই শুধালো, না, ওকে দিন, আমি একা যেতে পারবো। হিমেল গম্ভীর গলায় জানালো, তোকে উঠতে বললাম তো, খারাপ উদ্দেশ্য নেই আমার। মিথিকে তবু চুপ থাকতে দেখে হিমেল আবারও শুধালো, একই রিকশায় যেতে অসুবিধা হবে তোর? কিন্তু আমি তোর জন্য যথেষ্ট জায়গা রেখেছি। নাকি আমাকে তোর খারাপ মানুষ মনে হচ্ছে? মিথি ছোট্ট শ্বাস ফেলে এবারে বলে উঠল, যতটুকু নিজের দিকে চেপে বসা যায় বসলো দূরত্ব রেখে। অতঃপর মেয়েকে কোলে নিতে চাইলো। হিমেল না দিয়েই ওভাবে কোলে রাখলো। বলল, থাক ও আমার কাছে, তুই বস।